বিগত সরকার আমলে বহিরাগত ভোটারদের কারণে বরিশালে এবার নতুন ভোটার ও জাতীয় পরিচয়পত্র স্থানান্তর করতে বেগ পেতে হচ্ছে তরুণ ভোটারদের। বিভিন্ন সনদের বেড়াজালে বন্দী নগরের ভাড়াটিয়ারা। অনিশ্চিত আগামী নির্বাচনে ভোট প্রয়োগ, তবে নির্বাচন সংশ্লিষ্টরা বলছে স্বচ্ছতা রাখতেই এই কড়াকড়ি পরিচয়পত্রে বাদ যাবে না কোনো নাগরিক। পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। ভোট প্রয়োগ প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার। আইন বলছে বাংলাদেশে 18 বছর বয়স হলেই প্রত্যেক ব্যক্তি পাবে জাতীয় পরিচয়পত্র, দিতে পারবে ভোট। অথচ বরিশালের ভাড়াটিয়ারা কর্মক্ষেত্র বা নানান কারণে এ নগরে অবস্থান করলেও সহজে স্থানান্তরিত করতে পারছে না তাদের পরিচয়পত্র। পিরোজপুর থেকে আসছি, আমি এখান থেকে ভোটার হতে চাই। সামনে নির্বাচন, যদি ভোটার না হতে তাহলে আমি ভোট দিব কিভাবে? একই বিড়ম্বনায় বিভিন্ন সনদের বেড়াজালে নানান ভোগান্তিতে পড়ছে নতুন ভোটাররাও। পরিচয়পত্রে ভুল সংশোধনে প্রবাসীদেরও রয়েছে বেশ অভিযোগ। তাই আগামীর স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারবে না বলে শঙ্কিত অনেকে। 2023 সালে আমি ভোটার হয়েছি, তারা বলতেছে সার্ভেয়ারে শো করে না, অন্য অফিসে আর কি পাঠাচ্ছে যে ফিঙ্গার চেক করে আসেন। আমরা জানি প্রবাসী না হয়রানি হয়, এইটাই চাই, আর কিছু চাই না। 2026 সালে বরিশালে নতুন ভোটার বেড়েছে 60,597 জন, যা সিটি কর্পোরেশন ও সদর মিলে মোট ভোটার সংখ্যা 22,84,978 জন। যে যারা ভোটার হতে চায় তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে জটিলতার মধ্যে ফেরা হচ্ছে, যার জন্য তারা ভোটার হতে ইচ্ছুক না। ভাড়াটিয়াদের ক্ষেত্রে বাড়িওয়ালার প্রত্যয়নে বাধা নেই দাবি উপজেলা নির্বাচন কর্মকর্তার। একজন ক্যান্ডিডেট হবে, তার আত্মীয়স্বজন দূরে আছে, তারা এই ভোটারগুলোকে টানার চেষ্টা করতেছে। এই বিষয়গুলো আমরা একটু যাচাই বাছাই করতেছি, বিশেষ করে কাউন্সিলরের প্রত্যয়ন, ওনার বাবা মা কোথার ভোটার। অপ্রাপ্ত বয়স্ক বা বহিরাগত ভোটার ঠেকাতেই এই কঠোর অবস্থানের কথা জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এই ইলেকশনগুলোকে কেন্দ্র করে ইদানিং দেখা যাচ্ছে ভোটার মাইগ্রেশন এবং আন্ডার এজ ভোটার হওয়ার একটু প্রবণতা দেখা দিয়েছে। সেগুলোকে প্রোটেক্ট করার জন্য আমাদের অফিসাররা যথেষ্ট সচেতনভাবে কাজ করছে এবং কাগজপত্রগুলো যাচাই করছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের যেমন ভোট প্রয়োগ করা গণতান্ত্রিক অধিকার, তেমনি ভোট স্থানান্তর এবং নতুন ভোটারের ক্ষেত্রেও প্রতিটি প্রক্রিয়ায় যেন হয় স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক, এ প্রত্যাশাই নতুন প্রজন্মের ভোটারদের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। রাজধানীর কাঁচা বাজারে কিছু সবজির দাম কমেছে, তবে সেই কমা এখনও সাধারণ ক্রেতাদের জন্য কাঙ্ক্ষিত স্বস্তি নিয়ে আসতে পারেনি। কয়েকটি সবজির দামে সামান্য স্বস্তি মিললেও অনেক পণ্যের দাম এখনও তুলনামূলক বেশি রয়েছে। ফলে বাজারে ক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বাজারে কেনাকাটা করতে ক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম কমেছে ঠিকই, কিন্তু সংসারের বাজার করতে গেলে মোট খরচ খুব একটা কমছে না। একটার দাম কমলে আরেকটার দাম বেশি থাকে, তাই পুরোপুরি স্বস্তি পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কিছুটা বাড়ার কারণে কয়েকটি সবজির দাম কমেছে, তবে সব ধরনের সবজির ক্ষেত্রে একই পরিস্থিতি তৈরি হয়নি। পাইকারি বাজারে দামের ওঠানামার কারণে খুচরা বাজারেও এর প্রভাব পড়ছে বলে জানান তারা। সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমী সবজির সরবরাহ আরও বাড়লে এবং পরিবহন ব্যবস্থা স্বাভাবিক থাকলে বাজারে দাম ধীরে ধীরে সহনীয় পর্যায়ে আসতে পারে। তবে আপাতত সাধারণ ক্রেতাদের জন্য সবজির বাজারে পুরোপুরি স্বস্তি ফিরতে আরও সময় লাগবে বলে মনে করছেন তারা। দর্শক, বাজার দরের সর্বশেষ খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শবনম অবনী। অবনী, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? ধন্যবাদ জ্যোতি। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, নিত্যপণ্যের বাজার দরে আমরা যেটা দেখলাম যে ক্রেতাদের সমাগম অনেক বেশি, কারণ যেহেতু মাসকাবারি বাজার বলেন বা সাপ্তাহিক বাজার বলেন, ক্রেতারা এই ছুটির দিনে এসে তাদের বাজারগুলো, সংসারের প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো কিনে নিয়ে যায়। তো বাজারে আমরা দেখলাম যে ক্রেতাদের উপস্থিতি অনেক। তো ক্রেতাদের কাছ থেকে এবং বিক্রেতাদের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম যে বাজারে বাজার দর, বাজেট পরবর্তী সময়ে বাজার দরের কথা আমরা জিজ্ঞেস করলাম। তো তারা জানালো যে বাজেটের মাত্র তো বাজেট উত্থাপন হলো, এটা এখন পর্যন্ত বাজেটের প্রভাব বাজারে তেমন পড়েনি। সব ধরনের জিনিসের দামই এখন পর্যন্ত আগে যেটা ছিল সেটাই রয়েছে। যেমন ধরেন, গত সপ্তাহের আগের সপ্তাহে চালের দাম বেড়েছিল, প্রতি কেজি চালের দাম 2 থেকে 4 টাকা করে বেড়েছিল। সেখানে 28 চাল আমরা বিক্রি হতে দেখেছি 50 থেকে 52 টাকা, মিনিকেট 68 থেকে 74 টাকা,
নাজির শাল প্রকার ভেদে বিক্রি হচ্ছিল 85 থেকে 92 টাকা কেজিতে। তো বস্তা প্রতি এই হিসেবে চালের দাম 100 থেকে 150 টাকা বেশি ছিল। তেলের দামও অপরিবর্তিত আছে, 950 টাকা 5 লিটারের তেলের যে বোতলগুলো রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে। ডালের দাম আমরা দেখলাম যে দেশি মসুর ডাল যেটা আছে সেটা 150 টাকা কেজি, ইন্ডিয়ান যেই ডালটা আছে ওটা 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, হাইব্রিড ডাল যেটা 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলোর দামও মোটামুটি অপরিবর্তিত। মুরগির বাজারের দামও ঈদের সময়ের তুলনায় এখন কমেছে, 150 থেকে 60 টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। ডিমের দাম আমরা যেটা দেখলাম যে ডিমের দামও আপনার ডজন প্রতি 120 থেকে 30 টাকা, যেটা আগের তুলনায় দাম কমেছে বলছে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছ থেকেই আমরা শুনছি যে তারা হচ্ছে ডিমের দামটা কমেছে। তো বাড়ার দিক থেকে সেটা শুধু চালের দামটা বেড়েছে, তবে বাজেটের কথা জিজ্ঞেস করলে তারা বলছে যে বাজেটের প্রভাব এখনও পড়েনি, বাজেটের প্রভাব হয়তো 2-1 সপ্তাহ পরে দেখা গেছে যে বাজার দরে পড়তে পারে। এদিকে সরকার মূল্যস্ফীতি কমানো এবং নিত্য প্রয়োজনীয় পণ্যে ক্রেতাদের স্বস্তি দেওয়ার জন্য বাজেট যেটা করেছে সেটাতে দেখেছি যে বিভিন্ন পণ্যে ছাড় দিয়ে প্রায় 60 ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হচ্ছে কমার সম্ভাবনা দেখা যাচ্ছে বাজেটে। এর মধ্যে রয়েছে চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, রসুন। পেঁয়াজ রসুনের কথা যদি বলি, পেঁয়াজের দাম আমরা দেখলাম যে 40 থেকে 50 টাকা ধরন ভেদে 40 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে ইন্ডিয়ান রসুন 150 টাকা, আর দেশি রসুন যেটা বিক্রি হচ্ছে সেটা 120 টাকা। আর আপনার কাঁচা বাজারের কথা যদি বলি, কাঁচা বাজারের ক্ষেত্রে কিছুটা স্বস্তি কিছুটা অস্বস্তি মিলেই রয়েছে কাঁচা বাজারে। কাঁচা বাজারে কাঁকরোল দেখলাম আমরা যেটা যে কোনো দোকান ভেদে 70 থেকে 80 টাকা কেজিতে, চিচিঙ্গা আপনার বরবটি যেগুলো বরবটি 100 টাকা কেজি, চিচিঙ্গা 80 টাকা কেজি, ঝিঙা 80 টাকা কেজি, জালি প্রতি পিস দেখছি যে 50 টাকা করে বিক্রি হচ্ছে, লাউ 60 থেকে 70 টাকা করে বিক্রি হচ্ছে, কাঁচামরিচ 80 থেকে 100 টাকা কেজি, করলা 60 টাকা কেজি, শসা 60 টাকা কেজি হাইব্রিডটা এবং 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশিটা, এবং গাজর যেটা হচ্ছে আমদানি করা গাজর সেটা বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে, দেশি গাজর বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে। তো কাঁচা বাজারের ক্ষেত্রে মূলত আমরা ক্রেতাদের সাথে কথা বলে যেটা দেখলাম যে কাঁচা বাজারের ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এক্ষেত্রে তারা বলল যে ঈদ ভাঙা বাজার, যেহেতু ঈদের পরে বাজারের সবজির সরবরাহ অনেক, সেই তুলনায় বাজারে সবজির দাম আরও কিছুটা কম হলে ক্রেতাদের জন্য ভালো হয়। এদিকে বিক্রেতারা বলছেন যে কাঁচা বাজারে সব ধরনের সবজি সরবরাহ স্বাভাবিক আছে, তবে ক্রেতা সমাগম আগের তুলনায় বেড়েছে, তাই এখন বাজার দর মোটামুটি স্বাভাবিক আছে, তবে আরও কিছুটা কমার সম্ভাবনা সামনে আছে বলে তারা আমাদেরকে জানাচ্ছে। যুথি, এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। অবনী, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সম্রাম অবনী। জাতীয় বাজেটকে ব্যবসা বান্ধব ও জনকল্যাণমুখী আখ্যা দিয়ে সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছে চিটাগাং চেম্বার নেতারা বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং করের চাপ না বাড়িয়ে করজাল সম্প্রসারণের উদ্যোগ ইতিবাচক। তারা মনে করেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন, দেশি বিদেশি বিনিয়োগে নতুন নীতিমালা, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং রেলপথের দূরত্ব কমানোর পরিকল্পনা দেশের অর্থনীতিতে নতুন গতি আনবে। একই সঙ্গে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য ইউটিলিটি সুবিধা বাড়ানোর আহ্বান জানান তারা। বাজেটে শিক্ষা, সামাজিক নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, আইটি ও উদ্যোক্তা উন্নয়ন খাতে বিভিন্ন প্রণোদনা ও কর রেয়াতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চেম্বার নেতারা বলেন, এসব পদক্ষেপ বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরে শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে খেলায় অংশ নেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক।
তিনি জানান, জেলা পুলিশ ভবিষ্যতেও শিক্ষার্থী বান্ধব ও জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত রাখবে। অনুষ্ঠানে উপস্থিতরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং পুলিশ জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জনমুখী ও কল্যাণমুখী বাজেটকে স্বাগত ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেটে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। বৃহস্পতিবার রাতে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি জিন্দা বাজার সহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লোদি। বক্তারা বলেন, এই বাজেট দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি, স্বস্তি এবং চলমান বৈশ্বিক সংকট উত্তরণে এক যুগান্তকারী এবং ঐতিহাসিক পদক্ষেপ। একটি দেশের প্রকৃত অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার জন্য যে ধরনের দূরদর্শী পরিকল্পনার প্রয়োজন, এই বাজেটে তার পূর্ণ প্রতিফলন ঘটেছে। বর্ষা মৌসুম শুরুর আগেই খাল খনন কর্মসূচির সুফল ভোগ করতে শুরু করবেন ফরিদপুরের কৃষকরা বলে মন্তব্য করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম। বৃহস্পতিবার নগরকান্দার তালবা ইউনিয়নের মানিকনগর এলাকায় চলমান খাল খনন কাজ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এই খাল খননের ফলে জলাবদ্ধতা কমবে, সেচ ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বাড়বে। বিশেষ করে পাটের রাজধানী হিসেবে পরিচিত নগরকান্দার কৃষকদের পাট পচানোর জন্য পানির সংকটে আর ভুগতে হবে না। জেলা প্রশাসকের আশা, সরকারের এই অগ্রাধিকার ভিত্তিক উদ্যোগ কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাতক্ষীরার দেবহাটায় মৎস্য ঘেরে মাছ চুরি, ডাকাতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ঘের মালিক ও বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়সান্তার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দেবহাটা ও আশাশুনির সীমান্তবর্তী এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাছ চুরি, ডাকাতি ও চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব ঘটনায় ঘের মালিক ও স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই অবিলম্বে এ ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। কুরিয়ার সার্ভিসের সাথে পাল্লা দিয়ে কাজ করে যাওয়ায় দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ডাক বিভাগ। চিঠিপত্রের পাশাপাশি স্বল্প সময় ও খরচে মৌসুমি ফলের পার্সেল ডেলিভারির কারণে ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। দেশব্যাপী পার্সেল সরবরাহের ক্ষেত্রে মোট ওজনের প্রথম কেজি 11 টাকা এবং পরবর্তী কেজি প্রতি 5 টাকা নামমাত্র মূল্য নির্ধারণ করেছে সরকার। ফলে প্রতিনিয়তই গ্রাহক সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে এ খাতে রাজস্ব আদায়ও। এদিকে গ্রাহক সেবার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগ নিরলসভাবে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন দিনাজপুরের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোহাম্মদ রশিদুল হাসান। পোস্ট অফিসের মাধ্যমে যে ফলমূল পাঠানো যায় এটা আগে জানতাম না, জানার পর আমি পাঠাইছি এবং পাঠার খুব অল্প সময়ের ভিতরে পেয়ে গেছে। এর আগে কুরিয়াতে পাঠাইছি, অনেক সময় লাগে, লেন্দি হয়, খরচা বেশি হয়। গ্রাহক সেবা যাতে আমরা সর্বোচ্চটা দিতে পারি এবং গ্রাহকের সন্তুষ্টি অর্জন করতে পারি সেটি আমাদের লক্ষ্য। আমাদের দিনাজপুর প্রধান ডাকঘর হতে খুবই স্বল্প মূল্যে লিচু সারা বাংলাদেশে আমরা গ্রাহকের নিকট পৌঁছে দিচ্ছি। গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে যশোর বাঘারপাড়ায় স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক উপজেলা কনফারেন্স হল রুমে উক্ত কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব ভূপালী সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার যশোরের উপসচিব মোহাম্মদ রফিকুল হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার আশরাফুল আলম, বাংলাদেশ গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী আঞ্জুমান আরা সহ সাংবাদিক, সামাজিক ও দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ।